জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আগের দিনে যতটা আলোচনা হয়েছিল তার উপরে যে প্রশ্নগুলো দিয়েছিলাম, এই প্রশ্নের উত্তর একজন ছাড়া কেউ লিখে দেখাওনি যথারীতি, যে আগের নিয়মে চলে গেছো তোমরা আবার। এটা কিন্তু খুব একটা ভালো করছো না। বাড়ি বসে বসে তো কাজ খুব একটা আছে বলে মনে হচ্ছে না, মানে পড়াশোনার কাজ খুব একটা আছে বলে মনে হচ্ছে না। কিছুই তো করো না তোমরা। তোমরা সেই লেখাগুলো দেখাও না। যাই হোক, লেখাগুলো দেখাবে, নাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, কাজগুলো করে দেখাবে, প্রশ্ন উত্তরগুলো লিখে দেখাবে। আগের দিন যেটা পড়িয়েছিলাম এগুলোই পড়ানো হয়েছিল আগের দিন, তার উপর প্রশ্ন দেওয়া হয়েছিল। এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু সবাই লিখে আমাকে দেখাবে। আজকে আবার নতুন আলোচনা হবে। আমার লাস্ট আলোচনা চলছিল স্কিনারের অনুবর্তনের বৈশিষ্ট্য, তার মানে পার্থক্য, এগুলো হয়ে গেছে আমাদের। প্রাচীন পরিবর্তন, স্কিনারের অনুবর্তনের মধ্যে পার্থক্য, তারপরে তোমার যে সমস্যা সমাধানমূলক শিখন কৌশল, এর ভূমিকা, এর সমস্যা কাকে বলে, সেগুলো আমরা দেখেছি। আজকে আমরা ঠিক তারপর থেকে দেখব যে এই যে সমস্যা সমাধানমূলক পরিস্থিতি, যে পরিস্থিতিটার নাম দেওয়া হয়েছে সমস্যা সমাধানমূলক পরিস্থিতি। সমস্যামূলক পরিস্থিতি, সমস্যামূলক পরিস্থিতি, যে পরিস্থিতির ব্যক্তির চাহিদা এবং লক্ষ্যের মধ্যবর্তী অংশে বাধা বা রোধ সৃষ্টি হয় তাকে বলে সমস্যামূলক পরিস্থিতি। এই পরিস্থিতি, এই যে সমস্যামূলক পরিস্থিতির, এই পরিস্থিতির কিছু বৈশিষ্ট্য আছে। যে বৈশিষ্ট্যগুলো আমরা আজকে দেখব, যে কি কি বৈশিষ্ট্য সমস্যামূলক পরিস্থিতির বৈশিষ্ট্য। যেমন বলছে, প্রত্যেকটি সমস্যার পরিস্থিতির তিনটি উপাদান থাকবে। তিনটি উপাদান কি কি? ব্যক্তির চাহিদা, একটি লক্ষ্য যেখানে উপনীত হলে ব্যক্তির চাহিদা পরিতৃপ্ত হবে, এবং একটি বাধা যার অবস্থান চাহিদা ও লক্ষ্যের মধ্যবর্তী কোনো স্থানে, এবং যেটি সরাসরি চাহিদা তৃপ্তির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তাহলে তিনটে উপাদান। এর তিনটে উপাদান কি কি? তাহলে একটা হচ্ছে ব্যক্তির চাহিদা, এই যে ব্যক্তি আছে এখানে, ব্যক্তি বা শিক্ষার্থী বলতে পারো, তার চাহিদা হচ্ছে কি? লক্ষ্যে পৌঁছানো। তাহলে একটা হচ্ছে ব্যক্তির চাহিদা, একটা লক্ষ্য। যে লক্ষ্যটা একটা উপাদান, একটা হচ্ছে ব্যক্তির চাহিদা একটা উপাদান, লক্ষ্য একটা উপাদান। আর একটা হচ্ছে যেখানে উপনীত হলে ব্যক্তির চাহিদা পড়তে, যেখানে পৌঁছাতে পারলে, লক্ষ্য এমন একটা জায়গা যেখানে পৌঁছাতে পারলে ব্যক্তির চাহিদাটা কি হবে? ব্যক্তির চাহিদাটা পূর্ণ হবে। আর এই লক্ষ্য আর চাহিদার মাঝখানে কি আছে? একটা বাধা আছে, একটা বাধা। এই যে বাধা, ঠিক আছে, এটা যে বাধাটা আমি আগের বলেছি, মানুষের জীবনযাপন যত জটিল হচ্ছে বাধা তত বড় হচ্ছে, বাধা তত বড় হচ্ছে, ঠিক আছে। তাহলে বাধা, তাহলে সমস্যামূলক পরিস্থিতির তিনটি উপাদান। একটা ব্যক্তির চাহিদা, এই যেখানে ব্যক্তি আছে তার চাহিদা 2 নম্বরটা লক্ষ্য, যেখানে উপনীত হলে, মানে পৌঁছালে, উপনীত হওয়া মানে কি? পৌঁছানো। যেখানে পৌঁছালে ব্যক্তির চাহিদা পূর্ণ হবে, চাহিদা পরিতৃপ্ত হওয়া মানে পূর্ণ হওয়া। আর 3 নম্বর হচ্ছে একটা বাধা। একটা কি? বাধা। যে বাধাটা লক্ষ্য আর চাহিদার মাঝখানে দাঁড়িয়ে আছে, যে বাধাটা করে দাঁড়িয়ে আছে লক্ষ্য এবং চাহিদার মধ্যবর্তী কোনো স্থানে, যেটি সরাসরি চাহিদা তৃপ্তির পথে অন্তরায় দাঁড়িয়েছে, যেটা বাধা সৃষ্টি করছে, অন্তরায় সৃষ্টি করছে, চাহিদা পরিতৃপ্তির পথে অন্তরায় সৃষ্টি করছে। এটা হচ্ছে সমস্যামূলক পরিস্থিতির তিনটি উপাদান। তাহলে একটা প্রশ্ন লেখো, এই সমস্যামূলক পরিস্থিতির তিনটি প্রধান উপাদান কি কি? সমস্যামূলক পরিস্থিতির তিনটি প্রধান উপাদান কি কি? তিনটি প্রধান উপাদান কি কি? সমস্যামূলক পরিস্থিতির তিনটি প্রধান উপাদান কি কি? এরপরে দেখবো সমস্যামূলক পরিস্থিতির আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখছি। সমস্যামূলক পরিস্থিতির উপাদানগুলির অবস্থান সম্পর্কে ব্যক্তির সচেতনতা এই জাতীয় পরিস্থিতি একটা আবশ্যিক বৈশিষ্ট্য। অর্থাৎ কোনো বিশেষ পরিস্থিতি বস্তুগত দিক থেকে এই উপাদানগুলি থাকলেও সমস্যা সৃষ্টি হয় না। ব্যক্তি সেগুলিকে সম্পর্কে সচেতন হতে হবে, তবেই পরিস্থিতি তার কাছে সমস্যা হিসেবে দেখা দেবে। অর্থাৎ সমস্যা সম্পূর্ণ ব্যক্তি নির্ভর। এই যে তিনটে উপাদান, যে তিনটে উপাদানের নাম আমরা পড়লাম, যে শিক্ষার্থী বা ব্যক্তির চাহিদা, লক্ষ্য আর লক্ষ্যের মাঝখানে বাধা, এই তিনটে উপাদান সম্পর্কে যদি ব্যক্তি সচেতন না হয়, ব্যক্তি যাতে সচেতন না, সে যদি ভাবতে না শেখে যে এটা আমার সামনে সমস্যা, তাহলে কিন্তু তার সামনে কোনো সমস্যায় সমাধানের সমস্যা হবে না। এটা আমার লক্ষ্য,
এইটা আমার বাধা, আমি এই লক্ষ্যটা পৌঁছতে চাই, এই যে জিনিসগুলো সম্পর্কে ব্যক্তি যদি সচেতন না থাকে তাহলে কিন্তু তার সামনে ওটা সমস্যা আকারে দেখা দেবে না। ঠিক আছে, আর এখানে একটা ক্রাইটেরিয়া হচ্ছে, একটা কন্ডিশন হচ্ছে যে এই যে এগুলো সম্পর্কে, এই যে উপাদানগুলো আছে উপাদানগুলো সম্পর্কে ব্যক্তিকে বা শিক্ষার্থীকে কি হতে হবে, অবশ্যই সচেতন হতে হবে। যে বলতে দেখো ব্যক্তিগত দিক থেকে এই উপাদানগুলি থাকলেও সমস্যা, কিন্তু কারণ যদি সচেতন না হয়, অর্থাৎ সচেতন হওয়া মানে কি জানা, সচেতন হওয়া মানে কি জানা, কারণ যদি ব্যক্তি যদি না জানে তাহলে কিন্তু সে কোনোভাবেই এই পরিস্থিতি সমাধান করতে পারবে না, মানে এটাকে সমস্যা মনে করবে না, সেই পরিস্থিতিটাকে সমস্যা বলে মনেই করবে না। সে যদি এই পরিস্থিতি সম্পর্কে, যে বাধাগুলো উপাদানগুলো সম্পর্কে সচেতন না হয় তাহলে সে কিন্তু এই পরিস্থিতিটাকে সমস্যা বলে মনেই করবে না, মানে তার মনেই হবে না, পরিস্থিতিটা তার কাছে সমস্যা বলে মনেই হবে না যদি সে এগুলো বুঝতে না পারে। এগুলো তার সামনে বাধা আছে, এগুলো যদি সে বুঝতে না পারে, হ্যাঁ, তাহলে কিন্তু পরিস্থিতিটা তার কাছে সমস্যা বলে মনেই হবে না, সমস্যা বলে মনেই হবে না। ঠিক আছে, এই জন্য বলছে যে প্রতিটা উপাদান সম্পর্কে কিন্তু ব্যক্তিকে সচেতন হতে হবে, অর্থাৎ সমস্যা সম্পূর্ণ ব্যক্তি নির্ভর। 2 নম্বর বৈশিষ্ট্য কি দেখলে, যে সমস্যামূলক পরিস্থিতি যে 3টে উপাদান, যেটা 1 নম্বর পয়েন্টে পড়েছি, তার 3টে উপাদান সম্পর্কে ব্যক্তিকে অবশ্যই কি হতে হবে, ব্যক্তিকে অবশ্যই সচেতন হতে হবে। যদি সচেতন না হয় তাহলে কি সমস্যা, তাহলে কোনো সমস্যাই নেই। যদি সচেতন না হয় তাহলে কোনো সমস্যা নেই। যেমন ধরো আমাদের প্রত্যেকের সামনে একটা সমস্যা আছে, নিজেদের পায়ে দাঁড়ানো। লক্ষ্যটা আছে কি, নিজেদের পায়ে দাঁড়ানো, বড় হয়ে নিজেদের পায়ে দাঁড়াবো, এটাই আমাদের লক্ষ্য। কিন্তু লক্ষ্যে পৌঁছাতে গেলে অনেক বাধা আছে। আমাদের এই লক্ষ্য যদি আমরা সচেতন না হয় লক্ষ্য সম্পর্কে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে সমস্যা তখনই উপলব্ধি করতে পারবে যখন সমস্যার উপাদানগুলো সম্পর্কে তুমি সচেতন থাকবে। ঠিক আছে, তাহলে দেখো সমস্যামূলক পরিস্থিতির 2 নম্বর প্রশ্ন লেখো, সমস্যামূলক পরিস্থিতির সমস্যাটি ব্যক্তি কখন উপলব্ধি করতে পারবে। সমস্যামূলক পরিস্থিতির সমস্যামূলক পরিস্থিতির সমস্যার রূপটি ব্যক্তি কখন উপলব্ধি করতে পারবে, ব্যক্তি কখন উপলব্ধি করতে পারবে, তাই কখন পারবে না, যখন সে সমস্যার প্রতিটি উপাদান সম্পর্কে সচেতন হবে। 3 নম্বর কি, সমস্যা পরিস্থিতির ব্যক্তি সচেতনতা আবশ্যক হলো লক্ষ্যে পৌঁছানো উপায় সম্পর্কে ধারণা থাকা বাঞ্ছনীয় নয়। অর্থাৎ সমস্যা পরিস্থিতির ব্যক্তির পূর্ব অভিজ্ঞতা পুনরাবৃত্তিমূলক পরিস্থিতি নয়, এটি এমন একটি পরিস্থিতি যেখানে লক্ষ্যে পৌঁছানোর উপায় সম্পর্কে ব্যক্তির কোনো পূর্ব ধারণা নেই। এই যে লক্ষ্য, বাধা, চাহিদা সম্পর্কে ব্যক্তি সচেতন হলো, এই লক্ষ্যে পৌঁছানোর উপায় সম্পর্কে ব্যক্তি কিন্তু জানবে না। যদি জেনে যায় কি হবে, যদি আগে থেকে জেনে যায় তাহলে তো সেটা কোনো সমস্যাই হলো না। যদি ব্যক্তি লক্ষ্যে পৌঁছানোর উপায় সম্পর্কে আগে থেকে জেনে থাকে তাহলে সেটা কি তার কাছে সমস্যা হবে, তার কাছে সমস্যা হবে না। লক্ষ্যে পৌঁছানোর উপায়টা জানা নেই বলেই তো সমস্যা। লক্ষ্যে কিভাবে পৌঁছাতে হবে সেই উপায়টা জানা নেই বলেই তো তার কাছে সমস্যা। সমস্যা তখনই ক্রিয়েট হবে, তখনই সমস্যা বলে মনে হবে যখন এই লক্ষ্যে পৌঁছানোর উপায় সম্পর্কে ব্যক্তির মনে কোনো ধারণা থাকবে না, যতক্ষণ ধারণা হয়ে গেলেই কিন্তু সেই সমস্যাটা সমাধান করে ফেলবে। বা ধারণা যদি আগে থেকেই তার মধ্যে তৈরি থাকে যে লক্ষ্যে কীভাবে পৌঁছাবো, তাহলে কিন্তু সেটা তার কাছে সমস্যাই হবে না, সেটা তার কাছে কোনো সমস্যাই হবে না। তাহলে জিনিসটাকে সমস্যা আকারে দেখতে গেলে আমাদেরকে এই উপাদানগুলো সম্পর্কে সচেতন হতে হবে ঠিক, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর উপায় সম্পর্কে মানে ধারণা থাকলে হবে না। ঠিক আছে, লক্ষ্যে কিভাবে পৌঁছাবো সেই সম্পর্কে যদি আমি জেনে যাই আগে থেকে, তাহলে কিন্তু
আমার কাছে সেই জিনিসটা কোনোভাবেই সমস্যার রূপ নেবে না, কোনোভাবেই সমস্যার রূপ নেবে না। তাহলে আমাকে লক্ষ্যে সমস্যার বিভিন্ন উপাদানগুলো আমার জানতে হবে, এটা ঠিক, কিন্তু কিভাবে লক্ষ্যে পৌঁছাবো সেই পৌঁছানোর পথটা কিন্তু আমার কিন্তু অজানা থাকতে হবে। আমার পৌঁছানোর পথটা তো খুঁজে বের করবো, সমস্যার সমাধান করব মানে কি ওই লক্ষ্যে পৌঁছানোর পথটাই খুঁজে বের করব, ঠিক আছে? সমস্যার সমাধান মানে কি আমার এই লক্ষ্যে পৌঁছানোর পথটা খুঁজে বের করা, বাধা আছে বাধাটা অতিক্রম করে কিভাবে লক্ষ্যে পৌঁছাবো সেই পথটা খুঁজে বের করাই হচ্ছে সমস্যার সমাধান। তাহলে এটা যদি আগেই জেনে যাই তাহলে আমার এইটা তো সমস্যা আকারে দেখাই দেবে না। এই জন্য বলছে লক্ষ্যে পৌঁছানোর উপায় সম্পর্কে ধারণা থাকা বাঞ্ছনীয় নয়। অর্থাৎ সমস্যার পরিস্থিতি ব্যক্তির পূর্ব অভিজ্ঞতা পুনরাবৃত্তিমূলক পরিস্থিতি নয়, এটি এমন একটা পরিস্থিতি যেখানে লক্ষ্যে পৌঁছানোর উপায় সম্পর্কে ব্যক্তির কোনো ধারণা নেই, ঠিক আছে? এখানে লক্ষ্যে কিভাবে পৌঁছাতে হবে সেটা সম্পর্কে ব্যক্তির কোনো ধারণা থাকবে না। তাহলে 3 নম্বরটা প্রশ্ন লেখো, সমস্যামূলক পরিস্থিতির লক্ষ্যে পৌঁছানোর উপায় সম্পর্কে সমস্যামূলক পরিস্থিতির লক্ষ্যে পৌঁছানোর উপায় সম্পর্কে ব্যক্তির মধ্যে কোনো ধারণা থাকে কি? ব্যক্তির মধ্যে কোনো ধারণা থাকে কি? এবার দেখো এই পরিস্থিতির কিছু প্রকৃতি বলে, সমস্যা প্রকৃতি এবার দেখবো, বৈশিষ্ট্য দিলে আমি প্রকৃতি বা রূপ দেখবো। রূপ, প্রকৃতি মানে কি? রূপ মানে কেমন দেখতে হয়। সমস্যা পরিস্থিতি প্রকৃতি থেকে বোঝা যায় এরকম পরিস্থিতি ব্যক্তিকে বাধাটি অতিক্রম করে নিজের চাহিদা অনুযায়ী লক্ষ্যে পৌঁছাতে হয়। এখানে আমাদের বোঝাই যাচ্ছে ছবিটা থেকেই যে আমাদেরকে এই লক্ষ্যে পৌঁছাতে হবে, তার সামনে বিশাল বাধা আছে, এই বাধা অতিক্রম করে লক্ষ্যে পৌঁছাতে হয়। এদিক থেকে আমি বাধা অতিক্রম করতে পারবো বা এদিক থেকে বাধা অতিক্রম করে লক্ষ্যে পৌঁছাতে পারবো। তাহলে আমার এখানে এই পরিস্থিতিতে কী করতে হবে? আমাকে বাধাটাকে অতিক্রম করে নিজের চাহিদা অনুযায়ী লক্ষ্যে পৌঁছাতে হবে। এই বাধাটাকে অতিক্রম করতে যে কোনোভাবে হয় এদিক থেকে অতিক্রম করতে পারো, নয় এদিক থেকে বা অন্য কোনোভাবে অতিক্রম করে এই লক্ষ্যে পৌঁছাতে হবে। এটাই হচ্ছে এই পরিস্থিতির মূল জিনিস, এটাই মূল জিনিস, ঠিক আছে? তার সামনে পূর্ব নির্ধারিত কোনো সংকেত থাকে না। এই যে বাধাটা কিভাবে অতিক্রম করবে এই আগে থেকে কোনো সংকেত বা কোনো উত্তর তোমার কাছে থাকবে না, ঠিক আছে? যে কীভাবে বাধা অতিক্রম করতে হবে সেই সংক্রান্ত কোনো উত্তর বা সংকেত তোমার কাছে থাকবে না। সম্পূর্ণ নতুন এই সমস্যা পরিস্থিতির মধ্যে দিয়ে ব্যক্তি নতুন অভিজ্ঞতা অর্জন করতে বা তার পূর্ব ধারণার আচরণ পরিবর্তন, এর দ্বারা ব্যক্তি এই যে লক্ষ্যে পৌঁছে গেল তার সমস্যার সমাধান হয়ে গেল। লক্ষ্যে পৌঁছে গেল মানে কি? সমস্যার সমাধান হয়ে গেল এবং এর দ্বারা নতুন অভিজ্ঞতা অর্জন করবে বা পূর্ব আচরণ ধারা পরিবর্তন হবে। এই নতুন অভিজ্ঞতা অর্জন করবে আর বা তার পূর্বের যে আচরণ যে কাজ করতো তার ধারা পরিবর্তন হবে। বিদ্যালয়ের পাঠ্য বিষয়গুলির মধ্যে এরকম কিছু সমস্যা শিক্ষার্থীর সঙ্গে তুলে ধরা যায়। শিক্ষার্থী এইসব বিষয়বস্তুর অভিজ্ঞতা অর্জনের জন্য সমস্যাটির সমাধান করে তার ফলে তার আচরণ দ্বারা পরিবর্তন। শিক্ষাক্ষেত্রে ওরকম করা যায় যে শিক্ষার্থীদের সামনে কোনো বিষয়বস্তুকে সমস্যার আকারে তুলে ধরে, মাস্টারমশাই শিক্ষকের কাজ হচ্ছে শিক্ষার্থীদের সামনে কোনো বিষয়বস্তুকে এরকম সমস্যার আকারে তুলে ধরা। তাহলে শিক্ষার্থীরা তার সমাধান করবে, সমাধান করে সে তার আচরণ দ্বারা পরিবর্তন হবে বা শিখন হবে, ঠিক আছে? শিক্ষার্থীদের সামনে ও বিদ্যালয়ে কিন্তু একই পলিসি নেওয়া যায় যে শিক্ষার্থীদের সামনে এরকম কোনো একটা লক্ষ্যকে দেখাতে হবে আর লক্ষ্যের সামনে বাধা সৃষ্টি করে দিতে হবে, এরকম সমস্যা তৈরি করতে হবে এবং শিক্ষার্থীরা সেই সমস্যাটা সমাধান করে তারা লক্ষ্যে পৌঁছাবে এবং তাদের আচরণে পরিবর্তন হবে বা তাদের শিখন হবে প্রত্যক্ষভাবে সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষার্থী আচরণ দ্বারা যে পরিবর্তন প্রক্রিয়া সংঘটিত তাকেই বলা হয় সমস্যা সমাধান শিখন। এটা এক ধরনের শিখন, কিন্তু শিখন মানে আচরণের পরিবর্তন। আমরা পড়ছি যে শিখন মানে কি? শিখন মানে আচরণের পরিবর্তন। এই ক্ষেত্রে আচরণের পরিবর্তন বা শিখনটা কিভাবে হবে? প্রত্যক্ষভাবে। প্রত্যক্ষ মানে কি? প্রত্যক্ষ মানে নিজে। প্রত্যক্ষ মানে কি? নিজে। এই যে লক্ষ্যটা পৌঁছাবে
এই লক্ষ্যে ও নিজে পৌঁছাবে, ওকে কেউ পৌঁছে দেবে না, ওকে কেউ পৌঁছে দেবে না, ও নিজে পৌঁছাবে। প্রত্যক্ষভাবে সমস্যার সমাধানের মাধ্যমে শিক্ষার আচরণ দ্বারা যে পরিবর্তন প্রক্রিয়া সংগঠিত হয় তাকে বলা হয় সমস্যা সমাধানমূলক শিক্ষণ। ঠিক আছে, তাহলে এটা তাহলে লেখো সমস্যা সমাধানমূলক শিক্ষণ বলতে কি বোঝো? সমস্যা সমাধানমূলক শিক্ষণ বলতে কি বোঝো? ঠিক আছে, তাহলে বোঝা গেল। বলতে প্রত্যক্ষভাবে সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষার্থী আচরণ ধারার যে পরিবর্তন প্রক্রিয়া সংগঠিত হয় তাকে বলা হয় সমস্যা সমাধানমূলক শিক্ষণ। প্রত্যক্ষ মানে কি ডাইরেক্ট নিজে থেকে, প্রত্যক্ষ মানে কি নিজে থেকেই করবে। মনোবিদ গেটস আবার বলেছেন আধুনিক কালে প্রত্যেক মনোবিদ এবং শিক্ষাবিদ করেন প্রবলেম সলভিং ইজ এ ফর্ম অফ লার্নিং ইন হুইচ অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স মাস্ট বি ডিসকভার্ড মানে অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স মানে কোনটা ঠিক, কোন রেসপন্সটা ঠিক হবে সেটা ডিসকভার হয় এর মাধ্যমে। আধুনিক কালে প্রত্যেক মনোবিদ এবং শিক্ষাবিদ মনে করেন সমস্যা সমাধানমূলক শিক্ষণ সর্ব অপেক্ষা উন্নত পর্যায়ের শিক্ষার প্রক্রিয়া। আধুনিক কালে সমস্ত মনোবিদরা, যত মনোবিদ বা যত শিক্ষাবিদ আছেন তারা মনে করেন, কি মনে করেন, এই যত রকম শিক্ষণ পদ্ধতি আছে তার মধ্যে সবচেয়ে ভালো শিক্ষণ পদ্ধতি হচ্ছে, উন্নত মানের শিক্ষণ পদ্ধতি হচ্ছে এই সমস্যা সমাধানমূলক শিক্ষণ পদ্ধতি। ঠিক আছে, আধুনিককালে মনোবিদরা বা শিক্ষাবিদ কি মনে করছেন না, এই পৃথিবীতে যত রকম শিক্ষণ পদ্ধতি আছে, যত রকম পদ্ধতিতে মানুষ শেখে তার মধ্যে সবচেয়ে উন্নত ধরনের উন্নত পর্যায়ের শিক্ষণ প্রক্রিয়া হচ্ছে কি এই সমস্যা সমাধানমূলক শিক্ষণ প্রক্রিয়া। এই ধরনের শিক্ষণ প্রক্রিয়া শিক্ষার্থীকে চিন্তন, কেন এটা কেন সর্বাপেক্ষা উন্নত, কেন প্রশ্ন এখানে তো মনে আসতেই পারে যে এই শিক্ষণ প্রক্রিয়াটাকে সর্বাপেক্ষা উন্নত কেন বলা হচ্ছে? কারণ এই ধরনের শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষার্থীকে চিন্তন, যুক্তি, বুদ্ধি, বিশ্লেষণ, সংশ্লেষণ ইত্যাদির মতো উন্নত মানসিক প্রক্রিয়াগুলিকে সক্রিয় করে তুলতে হয়। তাহলে এটাকে এই জন্যই বলা হচ্ছে সর্বাধিক উন্নত, কারণ এক্ষেত্রে এই ধরনের শিক্ষণের ক্ষেত্রে ব্যক্তির এই যে চিন্তন, যুক্তি, বুদ্ধি, বিশ্লেষণ, সংশ্লেষণ এগুলো কি উন্নত মানসিক প্রক্রিয়া, এই জিনিস নাম বলা হলো, এগুলো সব মানুষের উন্নত মানসিক প্রক্রিয়া, এগুলি সব সক্রিয় হয় এই ধরনের শিক্ষণের ক্ষেত্রে। সমস্যা সমাধানমূলক শিক্ষণের ক্ষেত্রে এগুলো সব সক্রিয় হয় বলে এটাকে সবচেয়ে সর্বাধিক উন্নত পর্যায়ের শিক্ষণ প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, এটা যান্ত্রিক পুনরাবৃত্তির মাধ্যমে এই সমস্যা সমাধানমূলক শিক্ষণ প্রক্রিয়া সংগঠিত হয়। তাহলে আর প্রশ্ন আমি দিতেই পারি এখানে যে সমস্যা সমাধানমূলক শিক্ষণ সর্ব অপেক্ষা উন্নত পর্যায়ের শিক্ষণ প্রক্রিয়া হওয়ার কারণ কি? সর্ব অপেক্ষা উন্নত পর্যায়ের শিক্ষণ প্রক্রিয়া হওয়ার কারণ কি? সমস্যা সমাধানমূলক শিক্ষণ সর্বাপেক্ষা উন্নত পর্যায়ের শিক্ষণ প্রক্রিয়া হওয়ার কারণ কি? কেন এটা সর্বাপেক্ষা উন্নত পর্যায়ে? কারণ কি বলতে হবে? কারণ এক্ষেত্রে এই ধরনের শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষার্থী চিন্তন, যুক্তি, বুদ্ধি, বিশ্লেষণ, সংশ্লেষণ ইত্যাদির মতো উন্নত প্রক্রিয়াগুলি শিক্ষা করে তুলতে হয়। যান্ত্রিক পুনরাবৃত্তির মাধ্যমে সমস্যা সমাধানমূলক শিক্ষণ প্রক্রিয়া সংগঠিত হয়। এগুলো জানা নিচ্ছে। চিন্তার মানে কি? চিন্তা করা। যুক্তি মানে যুক্তি করা, ভাবা। চিন্তা মানে চিন্তন করা, যুক্তি মানে কিছু যুক্তি করা। বুদ্ধি আমরা সবাই জানি, বুদ্ধি। বিশ্লেষণ অ্যানালিসিস করা, সংশ্লেষণ সিনথেসিস করা, এইগুলো সব উন্নত মানসিক প্রক্রিয়া। ঠিক আছে, এগুলো সব কিছু ইউজ হয় বলে এটাকে সর্বাপেক্ষা উন্নত পর্যায়ের শিক্ষণ প্রক্রিয়া বলা হয়। এটা যান্ত্রিক পুনরাবৃত্তির মাধ্যমে, যেটা প্যাভলভের ক্ষেত্রে হয়েছে, এটা যান্ত্রিক পুনরাবৃত্তির মাধ্যমে এই ধরনের সমস্যার সমাধান শিক্ষণ হবে না। মৌলভী স্কিনার বলেছেন, প্রবলেম সলভিং ইজ দ্য ফ্রেমওয়ার্ক অফ প্যাটার্ন within which ক্রিয়েটিভ থিঙ্কিং অ্যান্ড রিজনিং টেক প্লেস। এখানে ক্রিয়েটিভ থিঙ্কিং, এখানে ক্রিয়েটিভ মানে কি? যেটা নতুনত্ব আছে, নতুনত্ব। যেহেতু এই ধরনের প্রত্যেকটি শিক্ষণ পরিস্থিতি শিক্ষার্থী একাডেমিক নতুন অবস্থার সৃষ্টি করে, সেহেতু এরকম পরিস্থিতি শেখানোর জন্য কোনো একটি শিক্ষণ কৌশল নির্দিষ্ট করা হয় না।
এখানে কোনো নির্দিষ্ট কৌশল নেই, কিন্তু এখানে কোনো নির্দিষ্ট কৌশল, যেহেতু এক একটা পরিস্থিতি, এক একটা সমস্যার সমাধানমূলক পরিস্থিতি সম্পূর্ণ নতুন, আগেরটা থেকে সম্পূর্ণ আলাদা। আগেরটা থেকে আগে যেরকম সমস্যার সমাধান শিখন হয়েছিল, নতুন প্রত্যেকটা পরিস্থিতি নতুন, ঠিক আছে। ফলে এখানে কোনো নির্দিষ্ট কৌশল নেই, কিন্তু এই ধরনের শিখন কৌশলের নির্দিষ্ট কোনো কৌশল নেই, কিন্তু তবে মনোবিদ শিক্ষাবিদ বিভিন্ন ধরনের বিশ্লেষণ করেছেন এই প্রক্রিয়া শিক্ষার্থী অনুষ্ঠিত। তবে কয়েকটা পদ্ধতি কথা তারা বলেছে, কয়েকটা পদ্ধতি তারা বলেছে, বুঝতে পারলেন? কয়েকটা পদ্ধতি এই ধরনের শিখনে, এই যে সমস্যার সমাধানমূলক শিখনের কয়েকটা পর্যায় আছে, কয়েকটা পর্যায় বা স্টেপ আছে, ঠিক আছে। সমস্যার সমাধানমূলক শিখনে কয়েকটা পর্যায় মনোবিদ বা শিক্ষাবিদরা এই ধরনের শিখনের, এই সমস্যা সমাধানমূলক শিখনের কয়েকটা স্টেপ বা পর্যায়ে খুঁজে বের করেছেন, কয়েকটা স্টেপ বা পর্যায়ে তারা খুঁজে বের করেছেন। সেগুলো কি কি? যেমন ধর সমস্যা অভিমুখিতা, 1 নম্বর স্টেপ কি? সমস্যা অভিমুখিতা। এই পর্যায়ে শিক্ষার্থীদের নিজের চাহিদা, পরিস্থিতির বিভিন্ন অন্যান্য উপাদান সম্পর্কে সচেতন। এটা সমস্যাটা সম্পর্কে জানা, এই যে উপাদানগুলো, 3টে উপাদান সম্পর্কে শিক্ষার্থী সচেতন। প্রথম সমস্যা অভিমুখিতা মানে কি? এই যে 3টে উপাদান, লক্ষ্য, চাহিদা আর বাধা, এইগুলো সম্পর্কে শিক্ষার্থী সচেতন হওয়াকে বলে সমস্যা অভিমুখিতা। এটা 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর পর্যায়ে। যে সমস্যার বিভিন্ন যে উপাদানগুলো আছে, হ্যাঁ, উপাদানগুলো কি কি? লক্ষ্য, বাধা আর চাহিদা, এইগুলো সম্পর্কে শিক্ষার্থী বা ব্যক্তি সচেতন হয়। এটা প্রথম পর্যায়ে সমস্যা অভিমুখিতা। 2 নম্বর কি? সমস্যা অভিমুখী প্রেষণা সঞ্চার। অন্তর্মুখ সচেতন হওয়ার পর শিক্ষার্থী সেটি সমস্যার সমাধানের উপযোগী মানসিক অবস্থা বা আগ্রহ সৃষ্টি করে। এই মানসিক অবস্থা বা প্রেষণার দরুন শিক্ষার্থী সমস্যার সঙ্গে সম্পর্কিত তথ্যগুলি বিভিন্ন সংগ্রহ করে। 2 নম্বরে কি করে? এই যে সমস্যার সমাধান করতে হবে, এটা এনার্জি দরকার। এনার্জিটাকে বলে প্রেষণা। যদি আগ্রহ বা এনার্জি না থাকে, তাহলে শিক্ষার্থী কিন্তু সমস্যার সমাধান করবে না, শিক্ষার্থী কিন্তু সমস্যার সমাধান করবে না। তাহলে সমস্যাটা শুধু উপাদানগুলো জানলে হবে না, যে উপাদানগুলো কিভাবে সমাধান হবে, সেই উপাদানগুলো কিভাবে সমাধান হবে, সেই সমাধান করতে গেলে কি দরকার হয়? সমাধান করতে গেলে দরকার হয় কি? প্রেষণা, প্রেষণা বা মোটিভেশন, ঠিক আছে। প্রেষণাটা কি জিনিস? প্রেষণাটা হচ্ছে এনার্জি, কাজের এনার্জি। প্রেষণাটা কি? কাজের এনার্জি, বুঝতে পারলে? এই যে 2 নম্বর সমস্যার সমাধান অভিমুখী প্রেষণা। প্রেষণা জিনিসটা কি বললাম? কাজের প্রতি এনার্জি। প্রেষণাটা কি? কাজের প্রতি এনার্জি, কাজ করার এনার্জি, কাজ করার প্রতি এনার্জি। এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু কাজের প্রতি এনার্জি না থাকলে কাজ হবে না। তুমি পড়াশোনাটা একটা সমস্যা, তো পড়াশোনাটা হচ্ছে একটা সমস্যা। এই সমস্যাটার আমার যদি এনার্জি না থাকে, আমার যদি পড়াশোনার প্রতি কোনো এনার্জি না থাকে, তাহলে কোনোদিনই আমি এই সমস্যার সমাধান করতে পারবো না। মানে পড়াশোনায় আমার মন বসবে না, পড়াশোনায় আমার মন বসবে না, ঠিক আছে। পড়াশোনায় আমার মন বসাতে গেলে আমাকে পড়াশোনার যে সমস্যাটাকে উপলব্ধি করতে হবে। আমার মধ্যে প্রেষণা, আমার মধ্যে কী আনতে হবে? আমার মধ্যে প্রেষণা আনতে হবে। আমার মধ্যে কী আনতে হবে? প্রেষণা আনতে হবে। প্রেষণা না আনলে কিন্তু আমি কোনোভাবেই এই সমস্যার সমাধান করতে পারবো না, ঠিক আছে। তাহলে এখানে প্রেষণাটা খুব গুরুত্বপূর্ণ। প্রেষণা বা আগ্রহ, প্রেষণা বা কি? আগ্রহ। প্রেষণাটাকে কি বলে? প্রেষণা বা আগ্রহ বলে। এইটা খুব দরকার, ঠিক আছে, এইটা খুব দরকার। প্রেষণা বা আগ্রহটা খুব দরকার। প্রেষণা বা আগ্রহটা না হলে কোনোভাবেই কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না। প্রেষণা বা কি বললাম? আগ্রহ। এই সমস্যা অভিমুখী প্রেষণা সঞ্চার, সমস্যা অভিমুখী কি বললাম? প্রেষণা সঞ্চার। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ। সমস্যা অভিমুখী প্রেষণা সঞ্চার, এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 2 নম্বরটা, প্রথম হচ্ছে সমস্যা অভিমুখিতা, মানে সমস্যার উপাদানগুলি সম্পর্কে জানা বা সচেতন হওয়া। 2 নম্বর হচ্ছে এই যে সমস্যাটার এই সমাধান করব, এর জন্য কি দরকার হয়? এর জন্য প্রেষণা দরকার। কি দরকার? প্রেষণা বা মোটিভেশন। প্রেষণা বা মোটিভেশন দরকার। প্রেষণা বা মোটিভেশন দরকার। সেগুলো মোটিভেশন যদি না থাকে বা আগ্রহ না থাকে, কোনো কাজের প্রতি আগ্রহ না হলে কিন্তু আমরা কিন্তু কোনো কাজ করতে পারবো না,
কোনো কাজের প্রতি যদি আমাদের কোনো আগ্রহ না থাকে আমরা কোনো কাজ করতে পারবো না। তাই কাজের প্রতি আগ্রহ আনতে হবে, হ্যাঁ, সমস্যা সমাধানের প্রতি আগ্রহ আনতে হবে, ঠিক আছে? আগ্রহ না হলে কিন্তু তুমি কোনো দিনই কোনো কাজ করতে পারবে না, কোনো কাজ তুমি করতে পারবে না, সমস্যা সমাধানও হবে না। এই পেশনা, এটা 2 নম্বর স্টেপ, যে পেশনা সঞ্চার করতে হবে, নিজের মধ্যে পেশনা নিয়ে আসতে হবে, নিজের মধ্যে কি আনতে হবে? পেশনা আনতে হবে। সমস্যার সমাধান করার জন্য পেশনাটা দরকার, পেশনাটা আনতে হবে, এটা নিজেই আনতে হবে। 3 নম্বর কি বলছে? 3 নম্বর কি বলছে দেখি। 3 নম্বর, শিক্ষার্থী পূর্ববর্তী পর্যায়ে সক্রিয়তার মাধ্যমে পেশনাটা আমাদেরকে কি করে? সক্রিয় করে। পেশনা আমাদেরকে কি করে? কাজের প্রতি সক্রিয়। এই যে এনার্জিটা এলো মানে কি? এনার্জি এলো মানে আমরা সক্রিয় হয়ে গেলাম। এনার্জি চলে এলো মানে আমরা কি হলাম? আমরা সক্রিয় হলাম, কাজের প্রতি সক্রিয় হলাম। এই যে সক্রিয়তার মাধ্যমে প্রাপ্ত তথ্য বিচার বিশ্লেষণ করে এই সমস্যার যে তথ্যগুলো পেয়েছে শিক্ষার্থী, সেগুলোর বিচার বিশ্লেষণ করতে শেখে, ঠিক আছে? আগে যে সক্রিয় হলো, সেই সক্রিয়তার মাধ্যমে শিক্ষার্থীরা যে সমস্যা সংক্রান্ত যে তথ্যগুলো, সমস্যা সংক্রান্ত বা সমস্যা সম্ভাব্য এই সমাধান সংক্রান্ত তথ্যগুলি তারা কি করবে? তথ্যগুলি দিয়ে তারা বিচার বিবেচনা করবে, ঠিক আছে? তথ্যগুলি তারা কি করবে? বিচার বিবেচনা করবে, এবং তারা বেশি প্রকল্প করবে। কোনটা অনেক তথ্য পায়, শিক্ষার্থীরা অনেক তথ্য পায়, ঠিক আছে? সক্রিয়তার মাধ্যমে তারা এই সমস্যা বিষয়ে অনেক তথ্য তারা পায়। সেই তথ্যগুলো বিচার বিশ্লেষণ করে সমস্যার সম্ভাব্য সমাধানের উপায়, কোন পদ্ধতিতে সমাধান সম্ভব, সেই উপায়গুলো সম্পর্কে তারা বিভিন্ন প্রকল্প গঠন করে। অর্থাৎ সমস্যা সমাধান সম্ভাব্য পন্থাগুলিকে এই পর্যায়ে শিক্ষা আগের প্রকল্প, মানে এখান থেকে লক্ষ্যে পৌঁছাবো কিভাবে। এখানে কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে, তুমি একটা পথ ভাবলে কিন্তু হবে না, একটা পথ ভাবলে হবে না, অনেক কটা পথ ভাবতে হবে। যে আমি এইভাবে যেতে পারবো, আমি এইভাবে যেতে পারবো, বা আমি ডিঙিয়ে যেতে পারবো। এবার এর লক্ষ্যে পৌঁছানোর একটা পথ ভাবলে কিন্তু হবে না, এটা শিক্ষার্থী নিজে ভাবতে হবে যে আমি কোন পথে বা কিভাবে এই লক্ষ্যে পৌঁছাবো, ঠিক আছে? কোনভাবে? না, আমাদের লক্ষ্য চাকরি পাওয়া লক্ষ্য। কিভাবে চাকরি পাবো, কি চাকরি পাবো, কি পড়লে চাকরি পাবো? একটা দিনে পড়লে হবে না, কিন্তু অনেক কিছু নিয়ে পড়তে হবে, অনেক দিন দিয়ে চেষ্টা করতে হবে, অনেক কারো উপায় খুঁজে বের করতে হবে। তার মধ্যে একটা দিয়ে হবে, নিশ্চয়ই একটা দিয়েই হবে, কিন্তু প্রথম থেকে একটা নিয়ে ভাবলে হবে না। এই যে অনেক কটা পথ ভাবা, এটাকে বলে প্রকল্প। এক একটা পথকে এক একটা প্রকল্প বা হাইপোথিসিস বলে, ঠিক আছে? যারা পিএইচডি করে, যারা রিসার্চ করে, তারা এটা ধরে, ঠিক আছে? তাদের সামনে পিএইচডি জিনিসটা কি? তাদের একটা সমস্যা তাদের সামনে দেখানো হলো, এই সমস্যাটা তারা সমাধান করবে। তারা বিভিন্ন পথ ভাববে, একটা পথ ভাবলে হবে না। কিন্তু একটা পথ ভাবলে কিন্তু সমস্যার সমাধান হবে না, ঠিক আছে? হাইপোথিসিস মানে অনেক কটা পথ ভাবতে হবে, অনেক কটা পথ নিয়ে ভাবতে হবে, কোনো একটা পথে কিন্তু সমস্যার সমাধান হবে না, ঠিক আছে? এই যে পথটা ভাবা, এক একটা পথকে এক একটা প্রকল্প বলে। এক একটা পথকে কি বলে? এক একটা প্রকল্প বা হাইপোথিসিস বলে, ঠিক আছে? প্রকল্প বা হাইপোথিসিস বলে। এটা কে ভাববে? শিক্ষার্থী নিজেই ভাববে, ঠিক আছে? কোন পথে সমাধান সম্ভব সেটা, যে অনেক কটা প্রকল্প, অনেক কটা উপায় ভাববে, এক একটা উপায়কে এক একটা প্রকল্প বলা হয়, এক একটা প্রকল্পকে এক একটা প্রকল্প বলা হয়। পরবর্তী পর্যায়ে এই যে প্রকল্পগুলো সে ধরলো, বিভিন্ন প্রকল্প, অনেক কটা প্রকল্প ধরেছে, অনেক কটা সমাধানের সম্ভাব্য উপায় সে মনে করেছে। এইবারে সে এক একটা উপায়কে নিয়ে চেষ্টা করবে, মানে সমস্যা সমাধান করার চেষ্টা করবে, ঠিক আছে? প্রথমে ধরো এখানে লক্ষ্যে পৌঁছাতে চাইছে, সে ভাবছে এই পথ দিয়ে গেলে হবে, আবার সে ভাবছে এই পথ দিয়ে গেলেও হবে, আবার এটা ডিঙিয়ে গেলেও হবে, ঠিক আছে? আবার হচ্ছে তো এরমভাবে গিয়ে এরমভাবে সেরমভাবে, বা এরমভাবে গিয়ে এরমভাবে, এই যে বিভিন্ন পথ ভেবেছিল, এই পথগুলোর এক একটাকে বলছে এক একটা প্রকল্প। সেইগুলো টেস্ট করবে, যে কোন এক একটা পথকে নিয়ে সে কাজ করবে, দেখবে যে এই পথটা দিয়ে পৌঁছানো যায় কি, লক্ষ্যে পৌঁছানো যায় কিনা, এই পথটা দিয়ে লক্ষ্যে পৌঁছানো যায় কিনা। এই যে প্রকল্পগুলো নিয়ে পরীক্ষা করে দেখছে যে কোন পথে সঠিকভাবে পৌঁছানো যাবে,
কোন পথ দিয়ে সঠিকভাবে পৌঁছানো যাবে সেগুলো টেস্টিং অফ হাইপোথিসিস বা প্রকল্পগুলি পরীক্ষা করা। টেস্টিং অফ হাইপোথিসিস কি? এটা টেস্টিং অফ হাইপোথিসিস জিনিসটা কি? আর কিছুই নয়, এই যে এই লক্ষ্যে পৌঁছানোর যে পথগুলো খুঁজে বের করেছে, প্রকল্প হিসেবে ধরেছে, সেই লক্ষ্যে পৌঁছানোর পথগুলো কোন পথে পৌঁছালে লক্ষ্যে পৌঁছানো যাবে সেইটা নিয়ে সে ভেবেছিল, ভেবেছিল সেটাকে বলা হচ্ছে যে কিন্তু সঠিক রাস্তাটা খুঁজে বের করবে। সব করা একটা পথ নিয়ে ভাবলে হবে না, যে মনে প্রথমে এই দিক দিয়ে গিয়ে দেখতে হবে লক্ষ্যে পৌঁছানো আছে কিনা, হয়তো পৌঁছানো যাবে না, আবার এই দিক দিয়ে দেখতে হবে, হয়তো পৌঁছানো যাবে না, আবার এইটা দিয়ে দেখতে হবে। এরকমভাবে প্রত্যেকটা টেস্ট করতে হবে, প্রত্যেকটা চেক করতে হবে। টেস্ট মানে চেক, প্রত্যেকটা প্রকল্প চেক করতে হবে। হ্যাঁ, এবং লাস্টে অবশেষে খুঁজে পাবে কোনো একটা নির্দিষ্ট পথকে সে বুঝতে পারবে যে এই পথে আমি পৌঁছাতে পারবো। এটা বলছে টেস্টিং অফ হাইপোথিসিস। কি বলছে? এটাকে বলছে টেস্টিং অফ হাইপোথিসিস। ঠিক আছে, বোঝা গেল? এরপরে পঞ্চম পর্যায়ে কি হবে? এই যে শিক্ষার্থী ইতিপূর্বে প্রকৃত সমাধান হিসেবে যে প্রকল্পটি চিহ্নিত করেছে, এরপরে সে লাস্টে কিন্তু এই যে টেস্ট করতে করতে এক সময় বুঝে যাবে যে এই যে উপায়টি, একটা কোনো একটা নির্দিষ্ট উপায়কে এসে বুঝে যাবে যে এটাই ঠিক। টেস্ট করতে করতে লাস্টে উপলব্ধি করবে এই পথটাই ঠিক, কোনো একটা নির্দিষ্ট পথকে সে বুঝে যাবে যে এই পথটাই সঠিক পথ। ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট প্রকল্প বা উপায়কে সে বুঝে নেবে এই পথটাই হচ্ছে কি, এই পথটাই সঠিক পথ, এটাই নির্দিষ্ট পথ, এটার মাধ্যমেই আমি কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারবো। এরকম একটা পথ সে বের করে ফেলবে, সে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, সে বুঝতে পেরে যাবে প্রকৃত সমাধানের পথটা সে খুঁজে বের করতে পারবে, এবং সেটা আমি যাচাই করবো সেটা কতটা সত্য পথ, মানে সঠিক পথ, সেটা সে যাচাই করবে। ঠিক আছে, একটা পথ খুঁজে দেবে। সর্বশেষ পর্যায়ে পূর্বোক্ত পর্যায়ে ফলাফলের ভিত্তিতে সমস্যার প্রকৃত সমাধান নির্দিষ্ট করে এই পর্যায়ে শিক্ষার্থী বৈশিষ্ট্যকে এরপরে লাস্টে সমাধান করে ফেলবে। লাস্টে এই যেটা সে ভেবেছিল যে এটাই সঠিক পথ, সেইটা ব্যবহার করে সেই কৌশলে সেই সমস্যাটা সমাধান করে ফেলবে। ঠিক আছে, তা প্রথমে তাহলে কি পর্যায়গুলো তোমরা লিখবে, নিজের ভাষায় লিখবে, এই সমস্যা উপাদানগুলো সে ভাববে, সচেতন হবে। 2 নম্বর, তার মধ্যে প্রেরণা আনতে হবে, এনার্জি আনতে হবে, আগ্রহ আনতে হবে, তা নাহলে কিন্তু সে সমাধান খুঁজে পাবে না। 3 নম্বর, এই যে সক্রিয় হলো প্রেরণার দ্বারা, এরপরে বিভিন্ন এই যে লক্ষ্যে পৌঁছানোর বিভিন্ন কৌশল বা পথগুলো খুঁজে বের করবে, যেগুলোকে কি বলা হবে, একটা প্রকল্প বলা হবে বা হাইপোথিসিস বলা হবে। ঠিক আছে, এরপরে কোন সব প্রকল্পগুলোকে নিয়ে কি করবে, চেক করবে যে কোনটা ঠিক, এটা ঠিক না এটা ঠিক, চেক করবে। ঠিক আছে, তারপরে কোনো একটা নির্দিষ্ট প্রকল্প সে খুঁজে চিহ্নিত করবে যে এটাই ঠিক। সব কটা চেক করতে করতে এক সময় সে বুঝে যাবে যে এই প্রকল্পটাই ঠিক, এই কৌশলটাই ঠিক, আর সবশেষে ওই যে সঠিক কৌশলটা ইউজ করে এই সমস্যাটা সমাধান করে ফেলবে। এখানে 2টো প্রশ্ন দেবো তোমাদের, যে প্রকল্প বলতে কি বোঝো? প্রকল্প বলতে কি বোঝো? আর একটা প্রশ্ন হচ্ছে তোমাদের, যে প্রকল্পে পৌঁছানোর প্রকল্প বলতে কি বোঝো? আর একটা লেখো। আর বড় প্রশ্ন দেবো, সমস্যা সমাধানমূলক শিক্ষণের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। সমস্যা সমাধানমূলক এই যে 5টা পর্যায়, সেই 6টা পর্যায়ে সংক্ষেপে আলোচনা করতে হয়। সমস্যা সমাধানমূলক শিক্ষণের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো, এই 6টা পর্যায়ে আলোচনা করতে হয়। এরপর লাস্ট হচ্ছে তোমাদের এখানে মন্তব্য আছে, এই সমস্যা সমাধানমূলক শিক্ষণের অনেকগুলো কৌশল, আগেই বলেছি এই ধরনের শিক্ষণের কোনো একটা নির্দিষ্ট কৌশল নেই, অনেক বিভিন্ন ধরনের শিক্ষণ কৌশল। তার মধ্যে 2টো কৌশল এখানে আলোচনা করা হয়েছে, 2 ধরনের। একটা হচ্ছে প্রচেষ্টা ভুলের কৌশল, যেটা মনোবিদ ঠান্ডা, এটা এক ধরনের সমস্যা সমাধানমূলক শিক্ষণ কৌশল, তার নাম প্রচেষ্টা ভুল, এটা এক ধরনের, এটা একটা কৌশল। আর একটা অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশল, অন্তর্দৃষ্টিমূলক। এই দুটো কৌশল সমস্যা সমাধানমূলক শিক্ষণ কৌশল। ঠিক আছে, হ্যাঁ।
তার সমস্যা দুটো শিখন কৌশলের নাম কি? অসংখ্য কৌশল আছে, অনেক কৌশল আছে, এর মধ্যে দুটো কৌশল এখানে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে প্রচেষ্টা ভুলের শিখন কৌশল, আর একটা হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল। এই দুটো সম্পর্কে আমরা আলোচনা করি। তাহলে একটা প্রশ্ন লেখো যে সমস্যা সমাধানমূলক শিখন কৌশল, সমস্যা সমাধানমূলক শিখন কৌশল হিসেবে যে কোনো দুটি কৌশলের নাম লেখো। সমস্যা সমাধানমূলক শিখন কৌশল হিসাবে যে কোনো দুটি কৌশলের নাম লেখো, যে কোনো দুটি কৌশলের নাম লেখো, যে কোনো দুটি কৌশলের নাম লেখো। ঠিক আছে, তোমাদের আমি আর একটু পড়াবো আজকে। এই শিখনের প্রচেষ্টা ভুলের কৌশল, প্রথম যে কৌশলটা প্রচেষ্টা ভুলের কৌশল, প্রচেষ্টা ভুলের কৌশল, এটা বুঝতে পারছো? প্রচেষ্টা ভুল, ধরো একটা কঠিন কাজ তুমি করছো, কোনো একটা সমস্যার সমাধান করছো, একবারে কি সমাধান হবে? হতে পারে, না হতে পারে, তাহলে সেটা কঠিন হলোই না। কঠিন সমস্যা যদি তুমি একবারেই সমাধান করে ফেলো তাহলে কিন্তু সেটা তোমার কাছে কঠিন হবে না। চেষ্টা করতে হবে, ভুল হবে আবার চেষ্টা করতে হবে, আবার ভুল হবে আবার চেষ্টা করতে হবে, এরকম বারবার ভুল চেষ্টা করতে করতে এক সময় দেখবে তুমি সেইটা সমাধান করে ফেলেছো। ঠিক আছে, এটাকেই নাম দেওয়া হয়েছে প্রচেষ্টা ভুলের শিখন কৌশল। কোনো একটা কৌশল তুমি একবারেই যে কোনো একটা সমাধান, কোনো একটা সমস্যা, জটিল সমস্যা তুমি একবারেই যে সমাধান করে ফেলবে তা কিন্তু নয়। যদি কোনোদিন করে ফেলতে পারো তাহলে আদৌ সেটা তোমার কাছে কঠিন ছিল না মনে করতে হবে, তোমার কাছে কঠিন না। যে কাজটা তুমি একবারই করে ফেললে, দুবার তিনবার চেষ্টা না করেই করে ফেললে, তাহলে মনে করতে হবে যে ওই কাজটা তোমার কাছে কোনো সমস্যাই না বা কঠিন নয়। তাহলে এই ধরনের কাজে কিন্তু বারবার চেষ্টা করতে হবে, ভুল হবে, ভুল হলেও বারবার চেষ্টা করতে হবে, সেটাকে প্রচেষ্টা ভুলের কৌশল। এই যে বিখ্যাত একটা কৌশল সেখানে প্রচেষ্টা ভুলের কৌশল, যেটা সমস্যা সমাধানমূলক শিখন কৌশল একটা উদাহরণ। এইটা আবিষ্কার করেছিলেন কে? একজন বিখ্যাত মনোবিদ, আমেরিকান মনোবিদ, তার নাম ইএল থর্নডাইক। তার নাম কি? ইএল থর্নডাইক। তিনি এই কৌশলটা আবিষ্কার করেছেন। তাহলে প্রশ্ন লেখো, প্রচেষ্টা ভুলের কৌশলের আবিষ্কর্তা কে? প্রচেষ্টা ভুলের কৌশলের আবিষ্কর্তা কে? তিনি শিখনের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে কৌশল সম্পর্কে এই কথাটা বলে, প্রচেষ্টা ভুলের কৌশল নামে খ্যাত। শিখনের এই কৌশলটি সমস্যা সমাধানমূলক শিখনের ক্ষেত্রে প্রয়োগ। এই যে প্রচেষ্টা ভুলের কৌশলটা এই সমস্যা সমাধানমূলক শিখনের ক্ষেত্রে প্রয়োগযোগ্য। আর তাহলে সমস্যা সমাধানমূলক শিখনের একটা উদাহরণ কি? সমস্যা সমাধানমূলক শিখন কৌশলের উদাহরণ হচ্ছে প্রচেষ্টা ভুলের শিখন কৌশল। ঠিক আছে, তাই তিনি শিখন প্রক্রিয়া নানা পরীক্ষা করেন এবং এই সমস্ত শিখন প্রক্রিয়ার অনুশীলনে একমাত্র পন্থা হিসেবে তিনি মনে করতেন, থর্নডাইক মনে করতেন যে পরীক্ষামূলক পর্যবেক্ষণ মানে পরীক্ষা নিরীক্ষা করাই শিখন প্রক্রিয়া অনুশীলনে একমাত্র পন্থা। যে কোনো জিনিস নিয়ে পরীক্ষা করাই হচ্ছে তার শিখন প্রক্রিয়া সম্পর্কে জানার একমাত্র পথ। ঠিক আছে, একটা মানুষ কিভাবে শিখছে, কিভাবে জানবে একটা মানুষ বা একটা প্রাণী কিভাবে শিখছে, এটা জানার একমাত্র পথ কি? একমাত্র পথ হচ্ছে পরীক্ষামূলক পর্যবেক্ষণ। পরীক্ষা করা আর দেখা, পরীক্ষা করা আর দেখা। ঠিক আছে, একটা প্রশ্ন, থর্নডাইকের মতে যে কোনো প্রাণীর শিখন প্রক্রিয়া অনুশীলন করার একমাত্র পন্থা বা পথ কি? অনুশীলন করার একমাত্র পন্থা বা পথ কি? তাই তিনি শিখন প্রক্রিয়া নানা পরীক্ষা নেই, তাই তিনি মনে করতেন যে পরীক্ষামূলক পর্যবেক্ষণই একমাত্র পন্থা। তিনি কি মনে করতেন? উত্তরটা কি হবে? যে পরীক্ষামূলক পর্যবেক্ষণ, পরীক্ষা করা এবং পর্যবেক্ষণ করা। পরীক্ষা করা এবং পর্যবেক্ষণ মানে কি? দেখা। পর্যবেক্ষণ মানে কি? দেখা। এটাই একমাত্র পথ, তিনি মনে করতেন এটা। তাই তিনি শিখন প্রক্রিয়ার উপর নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেন এবং এই সমস্ত পরীক্ষালব্ধ তথ্যাবলীর ভিত্তিতে
শিকার প্রচেষ্টা বলে কৌশল আবিষ্কার করেন। তাই তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন এবং এই প্রচেষ্টা বলে কৌশলটা আবিষ্কার করেন। প্রচেষ্টা বলে কৌশল কী এবং তার বৈশিষ্ট্য কী তার সঠিকভাবে জানতে হলে থর্নডাইকের পরীক্ষা রীতি সঙ্গে প্রাথমিক পরিচিতি হতে হবে। থর্নডাইকের পরীক্ষাটা জানতে হবে। আমরা পরীক্ষাটা আজকে জানবো, তারপরে পর্যবেক্ষণ পরের দিন হবে, ঠিক আছে। পরীক্ষাটা একটু জেনে নিই। থর্নডাইক শিকনের সঠিক কৌশলটি নির্ণয় করার জন্য বিভিন্ন ধরনের মনুষ্যত্বের প্রাণীর উপরে পরীক্ষা নিরীক্ষা করেন। মনুষ্যত্বরও মানে মানুষকে নিয়ে পরীক্ষা করেননি, বিভিন্ন ইতর প্রাণী নিয়ে পরীক্ষা করেছিলেন। প্রাণী নিয়ে বিভিন্ন মাছ, মুরগি, বিড়াল, কুকুর, বানর ইত্যাদি নিয়ে পরীক্ষা করে দিয়েছিলেন। তিনি মানুষের পরীক্ষা করেন। মানুষের পরীক্ষা করা মুশকিল আছে। মানুষ তো খুব চালাক, ফলে সবসময় সঠিক আচরণ করে না। বেশি চালাকে গলায় দড়ি, জানো তো, বেশি চালাকের কী হয়, গলায় দড়ি হয়। কিন্তু প্রাণী, অন্যান্য প্রাণী, ইতর প্রাণী, তারা কিন্তু যে আচরণটা করবে সঠিক আচরণ করবে। তারা কোনো ম্যানিপুলেট আচরণ করে না। ফলে এই যে পরীক্ষাগুলো ম্যাক্সিমাম দেখবে, ম্যাক্সিমাম যারা মনোবিজ্ঞানী তারা কেউ কিন্তু মানুষকে নিয়ে করেননি, কিন্তু সবাই প্রাণীর, অন্যান্য প্রাণী নিয়ে, ইতর প্রাণী নিয়ে করেছে। ইনিও করেছিলেন মাছ, মুরগি, বিড়াল, কুকুর নিয়ে করেছিলেন, বিভিন্ন প্রাণী নিয়ে। তার প্রচেষ্টা বলে শিকার কৌশল তিনি বিভিন্ন প্রাণী নিয়ে পরীক্ষা করেছিলেন, বিভিন্ন জাতের প্রাণী নিয়ে পরীক্ষা করেছিলেন। এই সমস্ত পরিস্থিতি, পরিকল্পিত পরীক্ষা, সমাধান পরিস্থিতি সৃষ্টি করার জন্য তিনি বিশেষ এক ধরনের যান্ত্রিক কৌশল ব্যবহার করতেন, যাকে বলা হয় পাজেল বক্স। দেখো, স্কিনার বক্স দেখেছিল, এখন পাজেল বক্স। এই যে বিভিন্ন প্রাণী নিয়ে পরীক্ষা করার জন্য থর্নডাইক একটা বাক্স ব্যবহার করতেন, একটা যান্ত্রিক কৌশল বা বাক্স ব্যবহার করতেন, যাকে বলে পাজেল বক্স। স্কিনার কি বক্স ব্যবহার করতেন? স্কিনার বক্স। ইঁদুরে পরীক্ষার জন্য স্কিনার বক্স ব্যবহার করতেন। এখানে ইনি আবার কি বক্স ব্যবহার করলেন? পাজেল বক্স। তোমাদের পরীক্ষা আছে, ঠিক আছে। তাহলে থর্নডাইক তার প্রচেষ্টা বলে শিকন কৌশলে বিভিন্ন প্রাণী নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে যান্ত্রিক কৌশলটি ব্যবহার করতেন তাকে বলা হয় পাজেল বক্স, ঠিক আছে। তাহলে প্রশ্ন দেখো, পাজেল বক্স বলতে কি বলতে? পাজেল বক্স বলতে কি? পাজেল বক্স বলতে কি? ঠিক আছে। প্রশ্নটা খুব পরীক্ষায় খুব পরিচিত প্রশ্ন, এটা খুব পরিচিত প্রশ্ন, ঠিক আছে। তাহলে স্ক্রিনে কি বলতে হবে? যে মনোবিদ টিএল থর্নডাইক তার প্রচেষ্টা বলে শিকন কৌশল নিয়ে বিভিন্ন প্রাণী নিয়ে পরীক্ষা করার জন্য যে বিশেষ ধরনের যান্ত্রিক কৌশল ব্যবহার করতেন তাকে বলে পাজেল বক্স। এই পাজেল বক্সটা কেমন দিকে, আমরা এটা কেমন দিকে নিই। এই ধরনের বাক্সটি কেমন বিষয় নির্মিত। এই বাক্সের মধ্যে দেওয়াল দিয়ে ছোট ছোট গলিপথ সৃষ্টি করা হয়। বাক্সে একটি দরজাও থাকে, বাক্সের মধ্যে গলিগুলির মধ্যে একটি ব্যবহার করলে ভিতরে প্রাণী দরজা দিয়ে বাইরে আসতে পারে। আর বিভিন্ন বাক্সের দরজাটি খোলার জন্য ভিন্ন ভিন্ন, এই যে ধরো এই গলিপথ, এখানে গলিপথ আছে, ঠিক আছে, বিভিন্ন গলিপথ। এই পাজেল বক্সের বাইরেটা দেখাচ্ছে, ভেতরে বিভিন্ন পথ আছে, গলিপথ। এগুলো সব একটা গলি থেকে অন্য গলিতে যাওয়া যায়, ঠিক আছে। এখানে ছোট ছোট দরজা আছে, ছোট দরজা আবার লক করা আছে। এই লকগুলো বিভিন্নভাবে খোলা যায়, কোনো একটা নির্দিষ্ট পদ্ধতিতে খোলা যায় না, ঠিক আছে। বিভিন্ন পদ্ধতি, কোনো কিছু টানলে, সুতো টানলে, কোথাও একটা কিছু চাপ দিলে, কোথাও একটা বোতাম টিপলে, ঠিক আছে। এক একটা গলির ভেতর যে রাস্তাগুলো আছে, লকগুলো করা আছে, রাস্তার মুখে যে লকগুলো করা আছে, এগুলো কিন্তু কোনো একটা নির্দিষ্ট পদ্ধতিতে খোলা যাবে না, এক একটা পদ্ধতিতে খুলতে হবে, ঠিক আছে। কোনো বাক্সে একটি বোতাম চাপ দিলে, কোনো একটা বোতামে চাপ দিলে দরজাটা খুলে গেল, আবার কোনো জায়গাতে দড়ি টানলে খুলে গেল, দরজা খুলে, এরকম বিভিন্ন ব্যবস্থা ছিল। এই যে গলিপথের এই যে বিভিন্ন দরজাগুলো দেখছো, এগুলো সব বন্ধ কিন্তু। আর বাইরে আসার একটা, এই বাক্স থেকে বাইরে আসার একটা দরজা আছে, মেন দরজা, ঠিক আছে, সেখান থেকে বাইরে আসা যাবে। আর এগুলো ভেতরে গলিপথেও বিভিন্ন দরজা ছিল, ঠিক আছে। বিভিন্ন কোনো এই দরজার লকগুলো খোলার জন্য বিভিন্ন পদ্ধতি ছিল। সাধারণত প্রত্যেক সমস্যা পরিস্থিতিতে একটি নির্বাচিত প্রাণীকে ক্ষুধার্ত অবস্থায় বাক্সে লুকিয়ে দেওয়া হতে, বাক্সের বাইরে নির্দিষ্ট স্থানে বুঝে কিছু খাদ্যবস্তু রাখা। কোনো প্রাণীকে ধরে থর্নডাইক কি করতেন, এই বাক্সের একদম লাস্ট জায়গায়, লাস্ট গলিতে ছেড়ে দিতেন এবং বাক্সের বাইরে, যেটা মেন দরজা দিয়ে বাক্সের বাইরে আসা যাবে, তার বাইরে একটা খাদ্যবস্তু রেখে দিতেন। ক্ষুধার্ত প্রাণী যে খাদ্যবস্তু দেখতে পেত, সে এই খাদ্যটা খাওয়ার জন্য লাফালাফি, বেরিয়ে আসার জন্য লাফালাফি করবে,
ঠিক আছে? আর এতগুলো গলি দিয়ে তা বেরোতে হবে বা এগুলো সব বন্ধ করা আছে, কোথায় কীভাবে খুলতে হবে না করতে হবে, মানে বিশাল সমস্যা একটা তার সামনে ক্রিয়েট করে দেওয়া আছে। ঠিক আছে, তার সামনে একটা বিশাল সমস্যা তৈরি করতে হবে। সব যে আচরণ ঠিক করবে তা না, কিন্তু কোনো ঠিক করতে পারলো না, আবার চেষ্টা করলো, আবার এখানে এলো, আবার এই দরজাটা ঠিক করতে পারলো না, আবার চেষ্টা করলো, আবার এখানে এলো, আবার দরজা ঠিক খুলতে পারলো না, আবার চেষ্টা করলো, এরকম বারবার চেষ্টা করতে করতে ভুল করবে, ভুলগুলো আবার শুধরোবে। হ্যাঁ, এরমভাবে সে আস্তে আস্তে বা অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে সে দরজার বাইরে চলে আসবে এবং খাদ্যটি পেয়ে যাবে। ঠিক আছে, এই যাবে, এই জন্য বলছে প্রচেষ্টা ভুলে করে ভুল হবে এর দরজা খুলতে গিয়ে ভুল হবে। ঠিক আছে, এবার দরজা খুলতে গিয়ে ভুল হবে, আবার এখানে দরজা খুলতে গিয়ে ভুল হবে, আবার এখানে দরজা খুলতে গিয়ে ভুল হবে, এমনকি মেন দরজা খুলতে গিয়েও সেখানেও কিন্তু ভুল হবে। মেন দরজাটা যখন খুলবে সেখানেও কিন্তু ভুল হবে। হ্যাঁ, সেখানে ভুল হবে। এইভাবে ভুল ঠিক করতে করতে মানে একবার ভুল করলো বলে সে চুপচাপ থেমে গেল, আর করবে না, সেরকম কিন্তু না, বারবার করবে, বারবার ভুলগুলো করতে করতে সে এক সময় সে বেরিয়ে চলে আসবে। আবার তাকে ঢোকানো হবে, আবার তাকে বাক্সে ঢুকিয়ে দেওয়া হবে, আবার সে ভুল করতে করতে ভুল ঠিক করতে করতে আবার বেরিয়ে আসবে, আবার তাকে ঢোকানো হবে। ঠিক আছে, তাকে কিভাবে ঢোকানো হচ্ছে বলতো? ক্ষুধার্ত অবস্থায়, আর বাইরে কি রাখা আছে? খাদ্য রাখা আছে। আর ক্ষুধার্ত মানুষ সামনে খাদ্য দেখলে কি হবে? পাগল হয়ে যাবে, পাগলের মতো বেরিয়ে আসার চেষ্টা করবে, পানিটা ওরম বেরিয়ে আসার চেষ্টা করছে। এইভাবে সে আস্তে আস্তে তাকে, এখানে দেখো বাক্সের মধ্যে 3টে উপাদানই কিন্তু বর্তমান। এই যে চাহিদা, তার ক্ষুধার্ত, সে খাদ্যের চাহিদা আছে। খাদ্যটা কোথায় আছে? বাইরে আছে, ট্রেতে আছে না, ট্রেতে খাদ্য রাখা হয়েছে। বলছে যে ট্রেতে কি রাখা হয়েছে? ট্রেতে খাদ্য রাখা হয়েছে। ঠিক আছে, বাইরের বাক্সে ঢুকিয়ে রাখা, বাক্সে বা নির্দিষ্ট স্থানে উপযোগী খাদ্যবস্তু আছে। খাদ্যবস্তুরা লক্ষ্য, খাদ্যবস্তুরা কি? লক্ষ্য। দেখো 3টে উপাদান আছে, আর এগুলো বাধা, এগুলো কি? বাধা। আর 3টে উপাদান আমরা জানি, 3টে উপাদান লক্ষ্য, চাহিদা, বাধা, 3টে উপাদানই আছে। কিন্তু এখানে 3টে উপাদানই আছে। এ বাইরে এই খাদ্যটা আছে মানে ওটা লক্ষ্য, আর এখানে প্রাণী আছে ক্ষুধার্ত মানে তার চাহিদা আছে, খাওয়ার চাহিদা আছে, আর এই কোন বাধা আছে। ঠিক আছে, প্রত্যেকটা উপাদানই আছে। সে এখানে এটা সমস্যার যে 3টে উপাদান, প্রত্যেকটা উপাদানই এখানে বর্তমান আছে। অর্থাৎ এই ধরনের অবস্থায় পরিস্থিতির মধ্যে 3টে উপাদান বর্তমান থাকার জন্য প্রাণীর জন্য এটি সমস্যা সৃষ্টি হয়। এই যে 3টে উপাদান যেহেতু বর্তমান আছে, সমস্যা আছে 3টে উপাদান যেহেতু এখানে বর্তমান আছে, অতএব এটা প্রাণীর সামনে কি করবে? কি সৃষ্টি করবে? প্রাণীর সামনে সমস্যা সৃষ্টি করবে। এই ধরনের পরিস্থিতি, বাক্সের পরিস্থিতি প্রাণীর সামনে কি করবে? সমস্যা সৃষ্টি করবে। ঠিক আছে, আর প্রশ্ন দেখো যে পাজেল বক্সের পরিস্থিতি, পাজেল বক্সের পরিস্থিতি প্রাণীর সামনে কেন সমস্যা সৃষ্টি করবে? প্রাণীর সামনে কেন সমস্যা সৃষ্টি করবে? পাজেল বক্সের পরিস্থিতি প্রাণীর সামনে কেন সমস্যার সৃষ্টি করবে? এই কারণে করবে। ঠিক আছে, কারণ সমস্যা যে 3টে উপাদানই কিন্তু পাজেল বক্সের মধ্যে বর্তমান। বাইরে খাদ্যটা আছে, সেটা লক্ষ্য। এখানে ক্ষুধার্ত প্রাণীটা আছে, সেটা তার চাহিদা হচ্ছে খাওয়া। আর এই পদগুলো হচ্ছে বাধা, পদগুলো তো আছে, সরু সরু পথ আছে, সেগুলো লক করা আছে। আবার লকগুলো খোলারও আবার বিভিন্ন পদ্ধতি আছে। ফলে সমস্যা অনেক, বাধাটা অনেকটাই বাধা আছে। ঠিক আছে, প্রাণীর নিজস্ব 3টে উপাদান কি কি? প্রাণীর নিজস্ব খাদ্য পাওয়ার চাহিদা, খাদ্যবস্তু হলো লক্ষ্য চাহিদার মধ্যে বাধা আছে, অসংখ্য বাধা আছে। বাক্সের মধ্যে গলিপথ এবং দরজা। এভাবে সমস্যামূলক পরিস্থিতি প্রাণী কিভাবে আচরণ সম্পাদন করে থর্নডাইকের পদ্ধতি। এইভাবে ছেড়ে দিল প্রাণীটাকে এই পাজেল বক্সের মধ্যে। তাহলে পাজেল বক্সটা বুঝতে পারলে, হ্যাঁ, তাহলে পাজেল বক্সটি বর্ণনা করো, পাজেল বক্সটি সম্পর্কে বর্ণনা করো, পাজেল বক্স সম্পর্কে বর্ণনা করো। পাজেল বক্সটা কি আছে, কি এর ভিতরে কি আছে কি না আছে, এগুলো সব বর্ণনা করো, যেটা তোমরা বললাম। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ, পাজেল বক্সটি সম্পর্কে বর্ণনা করো। এরপরে থর্নডাইক সমস্ত প্রাণী, যেমন মাছ, কুকুর, বিড়াল, হ্যাঁ, এগুলো পরীক্ষা করে দিলেন। এগুলো সব কটা প্রাণীকে তিনি এরম বাক্সের মধ্যে ছেড়ে দিলেন। সব প্রাণীকে তিনি বাক্সের মধ্যে ছেড়ে দিলেন।
দিয়ে বাইরে থেকে পর্যবেক্ষণ করছেন, দেখি কি করে, দেখি দেখি ব্যাটা কি করে, ঠিক আছে, এরমভাবে বাইরে থেকে তিনি পর্যবেক্ষণ করছেন। এই পর্যবেক্ষণগুলো আমরা পরের দিন পড়বো, আজকে পড়বো না, ঠিক আছে, পর্যবেক্ষণ পরের দিন আর পরীক্ষা বন্ধ করবো। তোমাদের আজকে এত আলোচনা হলো, তোমাদের যেগুলো প্রশ্ন দিলাম সেগুলো তোমরা লিখে আমাকে দেখাবে, ঠিক আছে, সেগুলো আমাকে লিখে অবশ্যই দেখাবে। তোমরা কিন্তু কেউ দেখাচ্ছ না, একজন ছাড়া, হ্যাঁ, স্নেহা ছাড়া কেউ দেখাচ্ছ না, ঠিক আছে, এটা ঠিক নয় কিন্তু। তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু লিখে দেখাবে, এগুলো আমি আর আলোচনা করবো না, স্কুল খুললেও এগুলো আলোচনা হবে না, এগুলো এবার তোমাদের আলোচনা হয়ে গেছে, যেগুলো আমি আর এগুলো কোনোদিনই আলোচনা করবো না। স্কুল খুলে নতুন পড়া হবে, ঠিক আছে, নতুন বিষয় পড়া হবে, এগুলো কিন্তু আর পড়া হবে না, বুঝতে পারলে? যাই হোক, তোমরা এগুলো কিন্তু প্রশ্নগুলো উত্তর আমাকে লিখে দেখাবে। এর পরের দিন আমরা এই অনেকে পর্যবেক্ষণটা পরের দিন পড়বো। পরীক্ষাটা আজকে দেখলাম, পরীক্ষা কীভাবে করলেন, পরীক্ষা বর্ণনা পড়লাম, পরের দিন পর্যবেক্ষণটা দেবো, ঠিক আছে। সবাই ভালো থাকবে, এই বলে ক্লাস শেষ করলাম।